Students, in this lecture we will specifically discuss de Broglie hypothesis and Heisenberg's uncertainty principle. These two topics are very important in relation to atomic structure. We will certainly know about further concepts of atomic structure once we go through these particular topics. And remember, these topics are not very tough, it's very easy rather. And we will start one by one. This de Broglie, somebody tells de Broglie, actual pronunciation is de Broglie. So de Broglie hypothesis, it is based on the name of scientist. De Broglie is a scientist. Similarly, Heisenberg's uncertainty principle, based on the name of a scientist. Heisenberg is the name of a scientist. De Broglie is also the name of a scientist. So based on the name of scientist, we have these two rules, or we can say laws. One is a de Broglie hypothesis, another is Heisenberg's uncertainty principle. De Broglie hypothesis is sometimes also read under the head of dual nature of matter. Dual nature of matter, same thing. We will understand one by one. So first we will see what is de Broglie hypothesis, then we will move to Heisenberg's uncertainty principle. Okay, so let us start with de Broglie hypothesis first. Slowly we will reveal the concepts, numericals of this particular lecture, everything we will do. Here we have to understand some very important points relating before coming to this particular topic. দেখো বুঝার চেষ্টা করো যে wave nature আর particle nature খুব ভালো করে বুঝবে, then we will relate this idea with this topic. Wave nature আর particle nature আর পার্টিকেল নেচার, এই দুইটা জিনিস ফার্স্টে আমরা বুঝবো যে ওয়েভ নেচার বলতে কি বোঝানো হয়, পার্টিকেল নেচার বলতে কি বোঝানো হয়। দেখো, জাস্ট ফলো, slowly we'll understand. Wave nature is characterized by wavelength and particle nature is characterized by mass, and wave nature is characterized by wavelength. ठीक, तो wave nature is characterized by wavelength, particle nature is characterized by mass. তার মানে কি, যদি কোনো ধরো লাইটকে ভাবা হতো একটা টাইমে লাইট ইজ হ্যাভিং ওয়েভ নেচার, তো কোনো জিনিসের যদি ওয়েভ নেচার থাকে তাহলে তার কি থাকবে, ওয়েভলেংথ থাকবে, দিস ডিস্টেন্স ইজ ওয়েভলেংথ। ঠিক, আর কোনো জিনিসের যদি পার্টিকেল নেচার থাকে, ধরো ক্রিকেট বল এই টাইপের জিনিস, তো তার একটা মাস থাকবে, ইট উইল হ্যাভ সাম মাস। তো কোনো জিনিসের ইফ আ কোয়ান্টিটি ইজ হ্যাভিং পার্টিকেল নেচার দেন ইট মাস্ট হ্যাভ মাস থাকতে হবে। যেমন দিস মার্কার ইজ হ্যাভিং পার্টিকেল নেচার, ইটস মেড আপ অফ পার্টিকেলস, তো মার্কারের মাস থাকবে। তো যে জিনিসের পার্টিকেল নেচার থাকবে ইট শুড হ্যাভ সাম মাস। আরেক দিকে বলা হয়েছে যদি কোনো জিনিসের ওয়েভ নেচার থাকে, পার্টিকেল নেচার যদি না থাকে, ওয়েভ নেচার থাকে, যেমন ধরা হয় লাইটকে ধরা হতো ওয়েভ নেচার, তখন তার ওয়েভ লেংথ থাকবে। তো ওয়েভ নেচার ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়েভ লেংথ, মানে যার ওয়েভ লেংথ আছে তার ওয়েভ নেচার আছে, আর যার মাস আছে লাইক দিস মার্কার, তার কি নেচার আছে, পার্টিকেল নেচার বলতে বিহেভিয়ার আর কি। তো এই মার্কারের নেচার কি, উই উইল সে দিস মার্কার ইজ হ্যাভিং পার্টিকেল নেচার বিকজ ইট ইজ হ্যাভিং মাস। এইরকম কনসেপ্ট একটা বানানো হয়েছে যে ওয়েভ নেচার পার্টিকেল নেচার
ইনিশিয়ালি আমি অনেক আগের কথা বলছি, বিফোর 1905 দিস কনসেপ্ট ওয়াজ দেয়ার। এখন এইরকম কনসেপ্ট নেই, বাট হোয়াট আই এম টকিং নাও ইজ বিফোর 1905। তো এইরকম ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার আর কনসিডার্ড টু বি টু সাইডস অফ এ কয়েন। আমি যদি একটা কয়েন যদি টস করি, অ্যাট দ্য সেম টাইম হেড আর টেইল হতে পারবে না, ইদার হেড হবে অথবা টেইল হবে। সিমিলারলি কোনো কোয়ান্টিটির ইদার ওয়েভ নেচার হবে, পার্টিকেল নেচার হবে। এটা ভাবা হতো বিফোর 1905। সবসময় ভাবা হতো কোনো কোয়ান্টিটির যদি ওয়েভ নেচার থাকে তাহলে পার্টিকেল নেচার এটার মধ্যে থাকতে পারবে না। যেমন হেড যদি আসে তাহলে টেইল তো আসলো না। কোনো কোয়ান্টিটির যদি পার্টিকেল নেচার থাকে তাহলে তার ওয়েভ নেচার থাকবে না। কমপ্লিটলি সেপারেট, কমপ্লিটলি ডিফারেন্ট টু টার্মস ছিল বিফোর 1905। যে পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার ওয়ার কমপ্লিটলি সেপারেট। যার পার্টিকেল নেচার আছে তার ওয়েভ নেচার নেই, যার ওয়েভ নেচার আছে তার পার্টিকেল নেচার নেই, এরকম ভাবা হতো। যেমন লাইট ওয়েভ নেচার ভাবা হতো একটা টাইমে বেসড অন সাম থিওরি। তো নিয়মে লাইটের পার্টিকেল নেচার নেই। আবার যদি লাইটের পার্টিকেল নেচার ধরা হয় তাহলে ওয়েভ নেচারকে ধরা হবে না। মানে এট এ টাইম একটা কোয়ান্টিটির ইদার পার্টিকেল নেচার থাকবে অথবা ওয়েভ নেচার থাকবে। তো কোনো জিনিসের যদি ওয়েভ নেচার থাকে তাহলে তার কি থাকবে? ওয়েভলেংথ। ওয়েভ নেচার ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়েভলেংথ। ওয়েভ নেচার ইজ ক্যারেক্টারাইজড বাই তারপর আমরা টপিকে আসবো। এখনো টপিকে আসিনি, এইগুলা জাস্ট একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা ডিসকাস করছি টু কাম টু দিস টপিক ইজিলি। ক্যারেক্টারাইজড বাই ওয়েভ নেচার কি দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়? ওয়েভলেংথ। মানে যার ওয়েভ নেচার থাকবে তার ওয়েভলেংথ থাকবে, কিন্তু আর কি থাকবে না? নো মাস, কোনো মাস থাকবে না, কারণ মাস থাকলে পার্টিকেল নেচার হয়ে যাবে। তো যার ওয়েভ নেচার আছে তার ওয়েভ নেচারই থাকবে, পার্টিকেল নেচার থাকবে না। মানে যার ওয়েভলেংথ আছে তার কোনো মাস থাকতে পারবে না। আবার যার মাস আছে, যেমন ধরো দিস পিস অফ মার্কার, মাস আছে মানে তার নেচারটা কি? ওয়েভ নেচার না পার্টিকেল নেচার? ইয়েস, পার্টিকেল নেচার। যদি মাস থাকে দেন পার্টিকেল নেচার, বিকজ পার্টিকেল নেচার ইজ ক্যারেক্টারাইজড বাই মাস। তো ধরো একটা মার্কার আছে আমার কাছে, তো দিস ইজ হ্যাভিং সাম মাস, ইজ ইট নট? অফকোর্স ইট ইজ হ্যাভিং সাম মাস। মানে তার মাস আছে। যদি মাস থাকে তাহলে কি নেচার? ইয়েস, পার্টিকেল নেচার। মানে তার ওয়েভলেংথ থাকতে পারবে না, ওয়েভলেংথ ক্যানট বি দেয়ার। তো এই টাইপের জিনিসের মাস থাকবে। যদি মাস থাকে তাহলে ওয়েভলেংথ থাকবে না, ল্যামডা থাকবে না, ওয়েভলেংথ ইজ নট পসিবল। মানে মাস থাকলে ওয়েভলেংথ থাকবে না, আর ওয়েভলেংথ থাকলে মাস থাকবে না। ওয়েভলেংথ থাকা মানে ওয়েভ নেচার, মাস থাকা মানে পার্টিকেল নেচার। তো মাস থাকলে পার্টিকেল নেচার, সো ওয়েভ নেচার হতে পারবে না। মাস থাকলে পার্টিকেল নেচারই হতে হবে। ওয়েভ নেচার ওয়াজ নট থট টু বি পসিবল বিফোর 1905। আর যার ওয়েভলেংথ আছে মানে ওয়েভ নেচার, ওয়েভলেংথ থাকলে ওয়েভ নেচার, তার কোনো মাসও থাকবে না, তার কোনো পার্টিকেল নেচারও থাকবে না। কারণ পার্টিকেল নেচার থাকতে গেলে কি থাকা জরুরি? মাস থাকা জরুরি। তো যার মাস থাকবে তার ওয়েভলেংথ থাকতে পারবে না, মানে ওয়েভ নেচার থাকতে পারবে না। যার মাস থাকবে অর্থ পার্টিকেল নেচার, ওয়েভ নেচার ক্যানট বি প্রেজেন্ট। আর যার ওয়েভলেংথ থাকবে অর্থ ওয়েভ নেচার, mass cannot be present because mass corresponds to particle nature. Now that was the concept before 1905. কিন্তু দেখো আমরা স্টোরি ডেভেলপ করছি।
কিন্তু in 1905 Einstein said that or suggested that, এটা আমি সরিয়ে নিচ্ছি, just concentrate on what I am telling, we will slowly develop the concept of this particular topic. তো 1905 the scientist Einstein suggested that, একটু স্টোরিটা এখন অন্যরকম, যে আমি কি বলেছিলাম এত সময় যে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার ওয়াজ লাইক টু সাইডস অফ এ কয়েন, হেড অ্যান্ড টেইল, যে ওয়েভ নেচার যার থাকবে মানে ওয়েভ লেংথ যার থাকবে তার কিন্তু পার্টিকেল নেচার থাকবে না, মানে মাস থাকবে না। আর যার পার্টিকেল নেচার থাকবে মানে মাস থাকে যদি, তার কিন্তু ওয়েভ নেচার থাকবে না, মানে ওয়েভ লেংথ থাকবে না। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট বিফোর 1905, ঠিক? At 1905, in 1905, Einstein suggested something very interesting. Based on some experiment, based on all experimental data and experimental analysis, Einstein suggested a very crucial, a very important formulations, or you can say important statement Einstein has given based on a lot of evidences. এরকম না যে আইনস্টাইনের হঠাৎ মাথার মধ্যে একটা স্টেটমেন্ট এসে দিয়ে দিয়েছেন। Based on lot of experimental analysis, Einstein came to the conclusion that light is having, what Einstein suggested at 1905 is a very important thing. Light has dual nature. Light has dual nature. Dual nature মানে দেখো, এখন আমরা কনসেপ্টটা চেঞ্জ করছি। 1905 আগে কীরকম ভাবা হতো, 1905 কীরকম ভাবা হতো। ডুয়েল নেচার মানে, বা এইখানেও লিখতে পারো, দ্যাট ইজ পার্টিকেল নেচার, বা দ্যাট ইজ ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার, দ্যাট ইজ ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার, ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার। এই জিনিসগুলো আমি ম্যাটেরিয়ালে দিয়ে দেবো, তোমরা জাস্ট আরামসে বোঝার চেষ্টা করো। লাইট হ্যাজ ডুয়েল নেচার, দ্যাট ইজ ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার এট এ টাইম। দ্যাট ওয়াজ দ্য মার্ভেলাস টার্নিং পয়েন্ট টু দ্য কনসেপ্ট দ্যাট ওয়াজ নোন প্রিভিয়াসলি। 1905 আগে যেটা জানা ছিল কি, যে যার ওয়েভ নেচার থাকবে তার পার্টিকেল নেচার থাকবে না, আর যার পার্টিকেল নেচার থাকবে তার ওয়েভ নেচার থাকবে না। But Einstein suggested a very crucial point at that point of time, in 1905, যে লাইটের ডুয়েল নেচার আছে, মানে ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। তার আগে ভাবা হতো ওয়েভ নেচার থাকলে পার্টিকেল নেচার থাকতে পারবে না, আর পার্টিকেল নেচার থাকলে ওয়েভ নেচার থাকতে পারবে না। 1905 আগে এটা ভাবা হতো। Einstein has made a breakthrough here. Einstein, based on a lot of experimental analysis, আমি এত ডিটেইলসে এখন যেতে পারবো না। Einstein, based on a lot of experimental evidences, analysis, suggested this one. That is what you have to remember. Light has dual nature. Till date it is accepted. তার আগে জানা হতো লাইটের ওয়েভ নেচার আছে, কেউ বলতো লাইটের পার্টিকেল নেচার আছে, অনেক কন্ট্রাডিকশন ছিল। আইনস্টাইন বলেছেন না, লাইটের ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে, মানে ওয়েভ লেংথও আছে, মাসওয়ালা প্রপার্টিও লাইটের আছে। যেটা 1905 আগে ভাবা হতো কমপ্লিটলি সেপারেট, কারোর ওয়েভ নেচার থাকলে পার্টিকেল নেচার থাকতেই পারবে না, এইটা ছিল কনসেপ্ট বিফোর 1905. Now Einstein has arrived at this conclusion that light has dual nature, মানে ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। That is a very important breakthrough in the concept of this dual nature. তো লাইটের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে 1905. In 1923 probably, ম্যাটেরিয়ালে লেখা আছে, দেখে নেবে। In 1923 another scientist came, and the name of the scientist is de Broglie, which we are going to study. আমরা কিন্তু টপিকে ঢুকছি এখন। de Broglie.
Another scientist in 1923 suggested that উনি কি বললেন দেখো, উনি বললেন not only light, শুধু লাইট না, all matters, এইটা নিয়ে আমরা ডিসকাশন ইন ডিটেইলস পড়ব। নট অনলি লাইট, আইনস্টাইন বলেছিলেন শুধু লাইটেরই ডুয়েল নেচার আছে। আমি আবার বলছি 1905 এর আগে ডুয়েল নেচারের কনসেপ্ট ছিল না, ভাবা হতো ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার কমপ্লিটলি সেপারেট, যার পার্টিকেল নেচার থাকবে ওয়েভ নেচার থাকবে না, আর যার ওয়েভ নেচার থাকবে পার্টিকেল নেচার থাকবে না, কমপ্লিটলি সেপারেট ভাবা হতো। আইনস্টাইন দুইটাকে মার্জ করলেন, বললেন যে না, লাইট হ্যাজ ডুয়েল নেচার, লাইটের ওয়েভ নেচারও আছে পার্টিকেল নেচারও আছে। ওই আগের রুলগুলা মানা হলো না, যে এট এ টাইম লাইটের ওয়েভ নেচারও দেখাতে পারবে পার্টিকেল নেচারও দেখাতে পারবে। আর ডাব্রয় বলেছেন শুধু লাইট না, অল ম্যাটার্স ইনক্লুডিং হিউম্যান বিইং, এভরিথিং ইন হিউম্যান, দিস মার্কার, ল্যাপটপ, মোবাইল ফোন, everything has dual character. Not only light, all matters have dual character. All matters have dual character. That is, dual character মানে কি? Wave nature as well as particle nature. That is, wave nature as well as particle nature. That is what you have to understand. এটা ভালো করে কনসেপ্টটা বিল্ড আপ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এখান থেকে। All matters have dual character, that is wave nature and particle nature. আমরা এটা ডিরাইভ করে দেখাবো, how all matters can have a wave nature as well as particle nature. But this is the historical thing you have to understand and remember as well. So 1923 another scientist Debroglie, he suggested that not only light, আইনস্টাইন বলেছেন শুধু লাইটেরই ডুয়েল নেচার হয়, আর তারও আগে আইনস্টাইনেরও আগে বিফোর 1905 ডুয়েল নেচারের কনসেপ্টই ছিল না, তখন ছিল একটা নেচার, ইদার ওয়েভ অর পার্টিকেল। আইনস্টাইন বললেন না, লাইটের দুইটাই আছে লাইটের, ওয়েভ নেচারও আছে পার্টিকেল নেচারও আছে, যেটা আগের থিওরিকে পুরা ভেনিশ করে দিল, আগের থিওরিকে পুরা ভায়োলেট করে দিল। দ্য থিওরি উই ডিসকাসড previously was completely wrong, established wrong in 1905 by Einstein. আইনস্টাইন বললেন না, লাইটের তো দুইটা প্রপার্টি থাকতে পারবে, এরকম না যে একটা থাকলে আরেকটা থাকবে না, দ্যাট ওয়াজ রং। তো 1905 এই চেঞ্জ হলো কনসেপ্টে। In 1923 another scientist Debroglie came out with this particular statement that not only light, all matters have dual character, that is wave nature and particle nature. এইখান থেকে আমরা Debroglie hypothesis, যার জন্য Debroglie hypothesis কে dual nature of matter ও বলা হয়। You understand now why we also have written dual nature of matter along with this Debroglie hypothesis. যে Debroglie hypothesis কি, এই স্টেটমেন্টটাই হচ্ছে Debroglie hypothesis। ম্যাটেরিয়ালে খুব সুন্দর করে এইগুলা লেখা আছে থিওরিটিক্যাল। So I am discussing an overall generalized idea of everything. Not only light, all matters have dual character, that is wave nature and particle nature. Amar, tumar, everyone, human being, you talk about electron, atom, you talk about marker, human being, animals, trees, everything. প্রত্যেকটা জিনিসের ওয়েভ ক্যারেক্টারও আছে আর পার্টিকেল ক্যারেক্টারও আছে, মানে ওয়েভ নেচারও আছে পার্টিকেল নেচারও আছে। ঠিক, চলো আমরা ডিটেইলসে ডিসকাশন করি Debroglie হাইপোথিসিস, এক্সপেরিমেন্ট অ্যানালাইজ করে আমরা দেখি এখানে একটা ডেরাইভেশন আছে, লেট আস ডু দ্যাট। দেখো Debroglie হাইপোথিসিস বা ডুয়েল নেচার অফ ম্যাটারে আমরা কি কি পড়ব, এখানে নিউমারিক্যালেরও ব্যাপার আছে, একটু এখন ডিপলি বোঝার চেষ্টা করো। তো লাইক লাইট, Debroglie hypothesis কি বলছে, লাইক লাইট all matter has dual character, that is both wave nature and particle nature. All matter, everything including me, you, marker, board, marker, laptop, everything, camera, all. So like light, all matter has dual character, that is both wave nature and particle nature. And then we have a numerical or mathematical relation which we call Debroglie relation, Debroglie relation to be precise. Pronunciation is Debroglie. Somebody tells it like Debroglie. Both are okay. Anyway, so Debroglie relation is this: wavelength is equal to h by mv. We will derive this. Derivation is very simple, of course. See,
This is the de Broglie relation. Wavelength is equal to h by mv. Wavelength, lambda stands for wavelength, is equal to h. H is what is h? You know, Planck's constant. Planck's constant, right? H by m into v, mass into velocity of the particle. তুমি যদি হিউম্যান বিইং এর কথা চিন্তা করো, হিউম্যান বিইং এর মাস ইনটু ভেলোসিটি, তখন হিউম্যান বিইং এর ওয়েভলেংথ বেরিয়ে আসবে। ধরো আমি কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করছি, তো অ্যাকর্ডিং টু de Broglie আই হ্যাভ পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার। দুইটা নেচারই আমার আছে। এইরকম না যে আমার শুধু পার্টিকেল নেচার আছে আর ওয়েভ নেচার নাই, এরকম না। আমার মাসও আছে, ওয়েভলেংথও আছে, দুইটা রিলেট করা হয়েছে। তো আই হ্যাভ বোথ পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার। তাহলে আমি যদি মুভমেন্ট করি, তাহলে আমার মুভমেন্টের জন্য যে ওয়েভ ক্রিয়েট হবে তার ওয়েভলেংথ কত হবে বেরিয়ে যাবে। দেখো এইচ এর ভ্যালু তো কনস্ট্যান্ট, 6.626 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, ইউ নো দ্যাট। তো এইচ এর ভ্যালু তো কনস্ট্যান্ট। আমার মাস উইং মেশিনে দাঁড়ালেই বেরিয়ে যাবে, ইন্টু ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে আমি মুভ করছি। তো আমার মাস আর আমার ভেলোসিটি যদি আমি বসাতে পারি ইকুয়েশনের মধ্যে, আর এইচ এর ভ্যালু তো ফিক্স ফর এভরিথিং, কনস্ট্যান্ট, এইচ তো কনস্ট্যান্ট সবসময় এই ভ্যালু। তাহলে এইচ এর ভ্যালু বসাও, আমার মাস, আমার ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে মুভ করছি তার ভেলোসিটি, এই ভেলোসিটি মাস বসাও, দেন তুমি পেয়ে যাবে ওয়েভলেংথও পেয়ে যাবে। বোঝা গেল? তো সিমিলারলি for not only for me, for you also, for electron, for everything we can use this equation. This equation is valid for all, everything, including light, electron, human being, for all this equation is valid. Let us derive this equation. তার আগে এটা দেখো যে মাস ইনটু ভেলোসিটিকে কি বলা যায়? মোমেন্টাম। তো এমবির জায়গায় we have written p which stands for momentum, p বলতে মোমেন্টাম। তো এই ইকুয়েশনটা আমরা ড্রাইভ করে দেখাচ্ছি, ডেরাইভেশন অফ de Broglie রিলেশন। দেখো ডেরাইভেশন একদম সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল ডেরাইভেশন। দেখো আমি জাস্ট ডেরাইভেশনই করছি, বেশি সেন্টেন্স লিখছি না, কিন্তু ম্যাটেরিয়াল যেটা আমি দেবো এই ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর করে উইথ স্টেটমেন্টস এভরিথিং ইজ প্রপারলি রিটেন। ম্যাটেরিয়ালকে রেফার করবে, আরামসে বুঝতে পারবে। সো লেট আস সি দ্য ডেরাইভেশন অফ de Broglie রিলেশন। দেখো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে আমরা পেয়েছি এনার্জি ই, সিম্বল ই, অফ এ ফোটন কি পেয়েছি? ই ইজ ইকুয়াল টু, এক প্যাকেটের এনার্জি আমরা পেয়েছি লাইটের বেলায় এইচ নিউ, or we can write E is equal to H, নিউর জায়গায় কি লেখা যায়? C by lambda, আমি আর এক্সপ্লেন করছি না। So this is one formula we have got, E is equal to H, নিউর জায়গায় কি লেখা যায়? C by lambda, this is number 1। ঠিক, আরেকটা আমরা জানি from Einstein's equation আমরা কি জানি? E is equal to famous equation mc square, E is equal to mc square। C here stands for velocity of light, you know, এখানেও C কি বোঝায়? velocity of light। So if you combine these two formula from 1 and 2, now from 1 and 2 দেখো এই দুইটা যদি আমি কম্বাইন করি, E is equal to H C by lambda লেখা যায়, নিউর জায়গায় C by lambda লেখা যায়। We have repeatedly seen it, আমি আর বলছি না কেন নিউর জায়গায় C by lambda। In earlier lectures you have mastered this art of how to change formula and use in numericals. So H C by lambda, এনার্জির জায়গায় H C by lambda, এনার্জির জায়গায় mc স্কোয়ার, এর মানে H C by lambda আর mc স্কোয়ার সেম। ইর জায়গায় এইটা, আবার ইর জায়গায় এইটা, তো 1 আর 2 থেকে কি বোঝা গেল? যে H C by lambda is equal to mc স্কোয়ার, অথবা from 1 and 2 you can write mc square is equal to this energy and this energy are
taken to be equal c by lambda. Energy is equal to h c by lambda, again energy is equal to mc square. দুইটা different equation কে combine করেছেন de Broglie বা de Broglie. So this energy and this energy are equal. mc square is equal to hc by lambda. আচ্ছা তাহলে কি হবে? What we will have here is এখানে একটা c এর সাথে এখানে c স্কয়ার এর একটা c ক্যান্সেল থাকবে, একটা c. Then if we bring lambda that side, wavelength lambda যদি এই সাইডে আনো, h যদি উপরে থাকে নিচে আসবে m into c. দেখো এই ফর্মুলা আসলো বাই সিম্পল ম্যাথমেটিক্স. তো ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু h বাই m into c. তো আমরা কি লিখেছিলাম? de Broglie রিলেশনটা কি? ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু h বাই m into v আর এখানে c. দ্যাট ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস. এখানে ছিল ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু h m into v, এখানে ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু h বাই m into c. Here c is velocity of light. মানে এই যে ফর্মুলা এটা লাইটের জন্য অ্যাপ্লিকেবল, এটা শুধু লাইটের জন্য অ্যাপ্লিকেবল. আই এম রেজিং দিস পার্ট, ইউ প্লিজ নোট ডাউন. এখন দেখো, we want to derive this. Question was derive this formula, de Broglie relation. We have to derive this. We have arrived up to this particular point. The lambda is equal to h by m into c, where c is velocity of light. Now এতটুক লিখার পর ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দুইটাকে কম্বাইন করে ইকুয়েশনে পুছলাম. তারপর তোমরা লিখবে নাও de Broglie suggested that বা pointed out that, যেভাবে ম্যাটেরিয়ালে লেখা এরকম লিখছি, de Broglie pointed out that this equation, এটা নাম দিয়ে দাও 3, 1 2, এটা 3. This equation can be applied to, এটা তো শুধু লাইটের জন্য কারণ c হচ্ছে velocity of light. তো this equation can be applied to all matter বা any matter লিখতে পারো, যে কোনো ম্যাটারের জন্য, যে কোনো ম্যাটার অফ মাস, যদি আমি ধরি ম্যাটারের মাস m and velocity v. তো de Broglie কি বললেন? This particular relation can be applied to any matter, কারণ এটা ডুয়েল নেচারকে বোঝাচ্ছে ইকুয়েশন. বলবে স্যার হাউ দিস ইকুয়েশন ইজ রিপ্রেজেন্টিং ডুয়েল নেচার? দেখো এই যে ওয়েভলেংথ ল্যামডা, এটা কোন নেচার বোঝায়? ইয়েস, ওয়েভ নেচার. ওয়েভলেংথ কোন নেচার বোঝায়? ওয়েভ নেচার. সেম ইকুয়েশনে মাসও আছে. মাস কোন নেচার বোঝায়? পার্টিকেল নেচার. এর মানে wave nature is related to particle nature by this equation. Wave nature is related to, wavelength is related to mass, মানে wave nature is related to particle nature. এমন ইকুয়েশন আগে কেউ ডেরাইভ করেনি. So wave nature is related to particle nature, wavelength is related to mass. ঠিক? এখন দেখো তো এইটার তো ডুয়েল নেচার, এইটা ডুয়েল নেচার অফ লাইটকে বোঝাচ্ছে, কারণ ভেলোসিটি কার? লাইটের. c is velocity of light. এখন de Broglie বলছেন যে এই ইকুয়েশনটা যেহেতু লাইটের জন্য, this equation can be used for other matter as well. So de Broglie pointed out that this equation can be applied to any matter of mass m and velocity v. লাইটের ভেলোসিটিকে c ধরা হয়, লাইট ছাড়া অন্য যে কোনো অবজেক্ট বা যে কোনো ম্যাটারের ভেলোসিটিকে আমরা সিম্বলাইজ করি v দিয়ে. So that equation becomes lambda is equal to h এর জায়গায় h, মাস m আর ভেলোসিটি অফ এনি ম্যাটারকে আমরা কি ধরছি? স্মল v. তো দিস ইকুয়েশন উই হ্যাভ ডেরাইভড. lambda is equal to, wavelength is equal to h by mass into velocity. ঠিক? Students, is it clear that up to this equation 3 we are very clear যে 1 আর 2 দুইটাকে ইকুয়েট করে ইকুয়েশনে পৌঁছেছি. এই ইকুয়েশনের মাস এনার্জি mc স্কয়ার, ওইখানে আরেকটা ইকুয়েশন ছিল 1 ইজ ইকুয়াল টু h c বাই ল্যামডা. এই দুইটার এনার্জি ইকুয়েট করে উই হ্যাভ arrived at this particular equation.
যেখানে সি ভেলোসিটির জায়গায় সি বসানো, সি মিনস ভেলোসিটি অফ লাইট। আর এইখান থেকে আমরা বুঝলাম যে যদি লাইট ছাড়া আমরা অন্য ম্যাটার নেই, ডাব্রয় পয়েন্টেড আউট দ্যাট দিস ইকুয়েশন ক্যান বি অ্যাপ্লাইড টু এনি ম্যাটার অফ মাস এম অ্যান্ড ভেলোসিটি ভি। তাহলেই তো এই স্টেটমেন্টে আমরা বুঝলাম যে অল ম্যাটার হ্যাজ ডুয়েল ক্যারেক্টার। এর মানে এই ইকুয়েশন শুধু লাইটের জন্য না, উই ক্যান অ্যাপ্লাই দ্য সেম ইকুয়েশন টু অল ম্যাটার। ইকুয়েশনও সব ম্যাটারের জন্য ট্রু। এই জন্য আমরা লিখলাম ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু এইচ, নিচে মাস ইন্টু সির জায়গায় রিপ্লেসড বাই ভি। ভি মিনস ভেলোসিটি অফ এনি ম্যাটার আর সি মিনস ভেলোসিটি অফ অনলি লাইট। সো দ্যাট ইজ হাউ দিস ফর্মুলা ইজ ডিরাইভড। তো এই পার্টিকুলার ইকুয়েশন যদি তুমি দেখো, এই জায়গায় কি আছে? ওয়েভলেংথ। ওয়েভলেংথ মিনস it is representing wave nature, and here we have mass. Mass means it is representing particle nature. So wave nature and particle nature are connected, are related by Doubrov equation. This is also Doubrov equation, I am not denying that. This is also Doubrov equation, but that can be applied to light only. When C is replaced by V, then this equation can be applied to any matter. Any matter. Correct? So we have derived this Doubrov equation, and derivation is very simple. We have to see something else from here for our numerical problems. Let us develop one more equation from this equation. From this equation, wavelength is equal to h by lambda, h by mv, which we have derived from this equation. Let us extend this equation to another equation for our numerical purpose. Let us do that. দেখো, ম্যাথমেটিক্যাল বা নিউমারিক্যাল প্রবলেমের জন্য আমরা এই ইকুয়েশনকে একটু অন্য স্টাইলেও লিখতে পারি, একটু অন্যভাবেও ইকুয়েশনকে চেঞ্জ করতে পারি। তো এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ফর ডাব্রয় হাইপোথিসিস বা ডাব্রয় ইকুয়েশন বা ডাব্রয় রিলেশনও বলা যায় এটাকে। ইউ হ্যাভ আন্ডারস্টুড আপ টু দিস। এখন এই ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটাকে আরেকটু কীভাবে লেখা যায় দেখো। উই নো extension of this formula for numerical problem. এটা তোমার এক্সামে যদি আসে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন ডাব্রয় হাইপোথিসিস, তোমার এই এক্সপার্টটা দেখাতে লাগবে না। যদি কোয়েশনে আসে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন ডাব্রয় হাইপোথিসিস, আনসার এইভাবে স্টার্ট হবে, আইনস্টাইন থেকে স্টার্ট হবে যে 1905 আইনস্টাইন এই বলেছেন, আর ডাব্রয় পরে বলেছেন যে লাইক লাইট অল ম্যাটার হ্যাজ ডুয়েল ক্যারেক্টার। দেন ডাব্রয় ইকুয়েশনটা দেবে, ইকুয়েশনের ডেরাইভেশন দেখাবে। আপ টু দিস ইউ হ্যাভ টু ডু। এক্সটেনশনটা আমাদের জন্য, নিজেদের জন্য, নিউমারিক্যালের জন্য, কোয়েশনের আনসারে এক্সটেনশন তোমার লিখতে লাগবে না। তো দেখো, আমরা কি জানি? ই কে, ই সাফিক্স কে, আমরা ই কে দিয়ে বোঝাচ্ছি কাইনেটিক এনার্জি। ই কে ইজ হিয়ার রিপ্রেজেন্টিং কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকল ইজ ক্লাস 9 থেকে আমরা জানি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। নতুন ইকুয়েশন না, জানা ইকুয়েশন। এইটা থেকে যদি আমি দেখি, 2কে যদি এই সাইডে নিয়ে আসি, 2 ইন্টু কাইনেটিক এনার্জি ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আরেকটা কাজ করো, দেখো দুই সাইডে যদি আমি একটা মাস দিয়ে মাল্টিপ্লাই করি, ইকুয়েশন চেঞ্জ হবে না। ধরো 2 ইন্টু এই জায়গায় একটা মাস দিয়ে মাল্টিপ্লাই করি এম ই কে, তো আমার এই সাইডেও মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই সাইডে যদি একটা এম আনি, এই সাইডেও একটা এম আনতে হবে। দেন উই হ্যাভ দিস এম বি স্কোয়ার। ঠিক, তো এম বি স্কোয়ার আর সেম, জাস্ট আমি কী করলাম, দুই সাইডে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এম, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এম, বোথ সাইডস বাই মাস। এই সাইডেও একটা মাস আনলাম, এই সাইডে একটা মাস আনলাম, এই সাইডেও একটা মাস আনলাম, রেস্ট এভরিথিং সেম। দুই সাইডে একটা মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। এম বি স্কোয়ারের জায়গায় আগের মতো আছে, 2 ই কে আগের মতো আছে, শুধু মাস দুই সাইডে আসলো। দেন হোয়াট উই ক্যান রাইট, এর মানে 2 ইন্টু মাস ইন্টু ই কে ইজ ইকুয়াল টু, এই সাইডে কী লেখা যায়, এম ইন্টু এম, এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক, দেয়ারফোর এই সাইডে যদি আমি এম স্কোয়ার ভি স্কোয়ারকে এম ভি লিখতে চাই, মানে দুই সাইডে কী করতে লাগবে আমার, স্কোয়ার রুট। ইফ উই টেক স্কোয়ার রুট, দেন দিস গেটস ক্যান্সেলড,
we have mb in this side, and at that side we will have 2 mek. So this is another important equation. You have to understand this. mb is equal to 2 root over 2 mek, মানে mb এর জায়গায় আমরা কি করতে পারি, ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু ইচ্ছা করলে h, আর নিচে এইখান থেকে তোমরা লিখবে দেয়ারফোর ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু, এইখান থেকে এটা লিখবে ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু h বাই mb এর জায়গায় m ইন্টু v এর জায়গায় কি বসানো যায়, mb এর জায়গায় বসানো যায় দিস পার্ট রুট ওভার 2 mek. এইটা আরেকবার দেখে নাও, ভেরি ইজি, নাথিং টাফ. সো দিস ইকুয়েশন ক্যান বি রিটেন লাইক দিস 2 mek. এর মানে কাইনেটিক এনার্জি যদি বেশি হয় ওয়েভলেংথ কম হবে, ইফ কাইনেটিক এনার্জি ইজ হাই ওয়েভলেংথ উইল বি লেস. কাইনেটিক এনার্জি ওয়েভলেংথের রিলেশন এখান থেকে বোঝা যায়. তো এইটার উপর তোমার অনেকগুলা কোয়েশ্চেন্স ডেভেলপ হতে পারে, 1 মার্ক কোয়েশ্চেন্স যে দিতে পারে, দুইটা ধরো একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন থেকে আরেকটু ভারী কিছু দিল, ওয়েট মাস বেশিওয়ালা কিছু দিল. আমরা জানি ইলেকট্রনের মাস খুব কম. ধরো তোমাকে একটা ইলেকট্রন দিল আর আরেকটা দিল সে হাইড্রোজেন অ্যাটম বা ওই টাইপের কিছু একটা দিল. তো যার মাস কম হবে তার ওয়েভলেংথ বেশি হবে, আর যার মাস বেশি হবে ওয়েভলেংথ কম হবে, কারণ ওয়েভলেংথ আর মাস ইনভার্সলি রিলেটেড. কাইনেটিক এনার্জিও সেম, কাইনেটিক এনার্জি ইনভার্সলি রিলেটেড টু ওয়েভলেংথ. তো এই ইকুয়েশনটা একটু ভালো করে দেখবে, উই ক্যান ইউজ দিস ইকুয়েশন ইন ডুইং সাম প্রবলেম অ্যাজ ওয়েল. ফাইন. তো এতটুকু যদি আমরা জানি, এখন একটু ডাব্রয় হাইপোথিসিসের নিউমারিক্যাল প্রবলেমস দুই একটা প্র্যাকটিস করব, দেন উই উইল মুভ টু আওয়ার সেকেন্ড টপিক, হেসেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল. ওকে, তো এই পার্টিকুলার নিউমারিক্যালটা দেখো, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ অ্যান ইলেকট্রন. ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ অ্যান ইলেকট্রন. ওয়েভলেংথ ক্যালকুলেট করতে হবে মুভিং উইথ এ ভেলোসিটি. মুভিং উইথ এ ভেলোসিটি, ভেলোসিটির সিম্বল কি ভি. লাইট হলে ভেলোসিটির সিম্বল সি, আদারওয়াইজ ভি. আর ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড. তো এইটার থেকে সিম্পল প্রবলেম আর কিছু হতে পারে না, যে উই নো ওয়েভলেংথ বের করার কোয়েশ্চেন, কিছু একটা ভেলোসিটিতে মুভ করছে, সিম্পল. উই নো অ্যাকর্ডিং টু ডাব্রো ইকুয়েশন, তোমরা সুন্দর করে লিখবে, প্রেজেন্টেশন যাতে ঠিকঠাক থাকে. উই নো অ্যাকর্ডিং টু ডাব্রো ইকুয়েশন, আমি লিখছি না, বাট ইউ হ্যাভ টু রাইট. উই নো অ্যাকর্ডিং টু ডাব্রো ইকুয়েশন যে ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু এইচ, নিচে মাস ইন্টু ভেলোসিটি, হোয়ার এইচ কি লিখতে লাগবে, যখন কোনো ইকুয়েশন লিখবে তখন এগুলার মিনিং বুঝিয়ে দিতে লাগবে. হোয়ার এইচ কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি, আর এইটা হচ্ছে ওয়েভলেংথ, এইগুলা লিখতে লাগবে, তোমাদের জানা আছে. এখন দেখো গিভেন এইখানে সব টার্মস আমরা লিখে নিলাম, কোনটার কি মিনিং. নিউমারিক্যাল এইভাবে করতে হয় প্রপারলি ফর গেটিং 100% মার্ক ইন নিউমারিক্যাল. ধরো এটা যদি 2 মার্কসের থাকে, 2তে 2 পেতে গেলে এইরকম করবে. জেনারেলি 2 দিয়ে দেয় এক্সামিনার, বাট হোয়েন এভার ইউ স্কোর এ ভেরি হাই মার্ক, দেন দিস সিম্পল রিপ্রেজেন্টেশনস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট. তুমি যদি 100-এ 100 পেয়ে নাও, তাহলে আর এরপরে যদি দেখা যায় যে এই রিপ্রেজেন্টেশনসগুলো ঠিকঠাক হয়নি, 100 থেকে 0.5 হাফ মার্ক করে করে কমাতে থাকবে. সো রিপ্রেজেন্টেশন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার. তো গিভেন কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে. ভেলোসিটি কত, 2.05 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড, এসআই ইউনিটে দেওয়া আছে. ফিজিক্সে তোমরা এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এমকে কী আছে ইউ নো দ্যাট. তো এসআই ইউনিট. মাস, ইলেকট্রনের মাস কোয়েশনে দেওয়া না থাকলেও আমাদের কি লাগে দেখো, হোয়াট উই হ্যাভ টু ক্যালকুলেট ওয়েভলেংথ. সিম্পল ব্যাপার, ওয়েভলেংথ ক্যালকুলেট করতে লাগে. দিস ইজ ওয়েভলেংথ. এইচ এর ভ্যালু আমরা জানি কত, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড হচ্ছে ইউনিট. এইটার ভ্যালু আমরা জানি. ভেলোসিটিও জানি, কোয়েশ্চনে দেওয়া আছে. আর ইলেকট্রনের মাস তো তোমার সবসময়ই জানা, এটার বের করতে হয় না. ইলেকট্রনের মাস কত, কোয়েশ্চন কার, ইলেকট্রন মুভ করছে, তো মাস কার বসবে, ইলেকট্রনের বসবে, সিম্পল. তো ইলেকট্রনের মাস কত, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি. ঠিক, তো মাসের ইউনিটও কেজি, এসআই ইউনিটে সব কিছু এসআই ইউনিটে. সো হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড নাও, ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু উপরে এইচ,
এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, নিচে মাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, ইন্টু ভ্যালোসিটি, ভ্যালোসিটি কত দেওয়া কোয়েশনে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7। সলভ করার পর I am leaving this calculation for you. You solve and you find, I am telling you the answer 3.55 into 10 to the power minus 11. 3.55 into 10 to the power minus 11 wavelength এর ইউনিট কি আসবে, মিটারে আসবে। ঠিক ক্লিয়ার? চলো, অনেক সময় ওয়েভলেংথ দিয়ে দিতে পারে, মাস দিয়ে দিতে পারে, ভেলোসিটি বের করতে হবে। এইচ তো দেখো, এইচ তোমার নিজের জানতে হবে। মাস ইলেকট্রন বলে মাস তোমার জানা আছে। এখন যদি বলতো কোয়েশ্চন ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ ইয়োর কেমিস্ট্রি টিচার মুভিং উইথ ভেলোসিটি সামথিং, তো কেমিস্ট্রি টিচারের মাস তো আর কনস্ট্যান্ট না, জানো না তুমি, তো তখন ইউ হ্যাভ টু মাস শুড বি গিভেন। ইলেকট্রন বলে মাস দেয়নি, ফর এনি আদার অবজেক্ট মাস উইল বি গিভেন। ঠিক, আদারওয়াইজ ওয়েভলেংথ বের করা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করবে, এই ইকুয়েশনে যেটা আমরা ইউজ করলাম, হিয়ার ইট ইজ অলসো রিটেন দ্য সেম ইকুয়েশন। এই ইকুয়েশনে এইচ এর ভ্যালু তো ফিক্স 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড, কিন্তু এইচ এর ইউনিট, তো এইচ এর ইউনিট যেহেতু এসআই ইউনিট, জুল ইন্টু সেকেন্ড এটা এসআই ইউনিট, জুল সেকেন্ড এসআই ইউনিট, এইচ এর ইউনিট যেহেতু এসআই ইউনিট মানে বাকি সবার ইউনিট এসআই ইউনিট বসাতে লাগবে। এইচ এর ভ্যালু আমরা চেঞ্জ করব না, এটা ভালো করে বুঝো। এইখানে এই টেকনিক্যাল ব্যাপারে তোমরা ভুল করো। আমি যখন এক্সামে কোয়েশ্চন দেব, মাস হয়তো গ্রামে দিয়ে দেব, বাট গ্রাম ইজ নট দ্য এসআই ইউনিট অফ মাস। ওই গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করে ইকুয়েশনে বসাতে লাগবে। ইউ হ্যাভ ডান ইট ইন ফিজিক্স। আমি যদি মাসটা গ্রামে দিয়ে দেই, ধরো ইলেকট্রনের, এটা তো ইলেকট্রনের কোয়েশ্চন ছিল, ইলেকট্রনের কোয়েশ্চন না থেকে যদি বলতো ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ এ ক্রিকেট বল অফ মাস 300 গ্রাম মুভিং উইথ সাম ভেলোসিটি, তো ক্রিকেট বলের মাস যদি আমি গ্রামে দিয়ে দিই, তোমার এইখানে বসাতে লাগবে কিলোগ্রামে নিয়ে, বিকজ এইচ ইজ পুট ইন এসআই ইউনিট, এভরিথিং মাস্ট বি পুট ইন এসআই ইউনিট। ইকুয়েশনের প্রত্যেকটা প্যারামিটার সেম সিস্টেম অফ ইউনিটে থাকতে লাগবে। তো এইচ আমি এসআই ইউনিটে দিয়েছি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা যেহেতু এসআই ইউনিট, ভেলোসিটির ইউনিটও এসআই ইউনিট, মাসের ইউনিটও এসআই ইউনিট বসাতে লাগবে, আর ওয়েভলেংথের ইউনিটও এসআই ইউনিট। ওয়েভলেংথের ইউনিট কি, এসআই ইউনিট কি, মিটার, সিম্পল কেস মিটার। ভেলোসিটির এসআই ইউনিট কি, মিটার পার সেকেন্ড। মাসের এসআই ইউনিট কি, কিলোগ্রাম। তো এইটা ইউনিট সিস্টেম হতে হবে, এভরিথিং শুড বি ইন এসআই ইউনিট। ঠিক, এই জায়গায় অনেক স্টুডেন্ট খেয়াল করে না, এই জন্য টেকনিক্যাল ছোটো ব্যাপার, কিন্তু ভুল করার অনেক পসিবিলিটি থাকে, এই জন্য আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো কোনো ইকুয়েশনে যদি কোনো কোয়েশ্চনে যদি মাস দেওয়া হয় সাপোজ 300 গ্রাম, কোনো একটা ক্রিকেট বল নিয়ে কোয়েশ্চন দিল, এটা তো ইলেকট্রনের জন্য ছিল, আর আমরা জানি কি ডি ব্রগলি ইকুয়েশন বা ডাব্রো ইকুয়েশন ক্যান বি অ্যাপ্লাইড টু এনি ম্যাটার। এটা ইলেকট্রন হোক বা ক্রিকেট বল হোক বা হিউম্যান বিইং হোক বা লাইট হোক, এনি ম্যাটার, দিস ইকুয়েশন ক্যান বি অ্যাপ্লাইড। তো কোয়েশ্চনে তো ইলেকট্রন না দিয়ে চেঞ্জ করেও ক্রিকেট বলের জন্য কোয়েশ্চন দিতে পারতো, তখন ক্রিকেট বলের মাস তো আর ফিক্স না, আমরা জানি না। ইলেকট্রনের মাস যেমন সবার জানা, কোয়েশ্চনে না দিলেও আমাদের জানা, কিন্তু ক্রিকেট বল যদি দিত, ক্রিকেট বলের একটা মাস দিয়ে দেবে, ধরো 300 গ্রাম দিল, ইউ হ্যাভ টু পুট ইট ইন কেজি, গ্রামকে কেজিতে কনভার্ট করে ইকুয়েশনে বসাতে লাগবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ক্লাস 9 থেকে তোমরা নিউমারিক্যালগুলো করে এসছো, ছোটোখাটো নিউমারিক্যাল, সো ইউনিট প্রপার বসাতে লাগবে, আদারওয়াইজ মার্ক কাটা যাবে। ঠিক, অনেক সময় মাস বের করতে বলতে পারে, যদি তোমার ওয়েভলেংথ আর ভেলোসিটি দিয়ে দেয়, কোনো একটা ধরো একটা ক্রিকেট বল মুভ করছে, ক্রিকেট বলের ওয়েভলেংথ দিয়ে দিল, ভেলোসিটি দিয়ে দিল, ওয়েভলেংথ দিয়ে দিল, ভেলোসিটি দিয়ে দিল, এইচের ভ্যালু তো আমরা সবসময়ই জানি। তো ক্রিকেট বলের ওয়েভলেংথ দিয়ে দিল, ভেলোসিটি দিয়ে দিল, মাস বের করা যাবে, কোনো ইস্যু না, সিম্পল কেস। তো এই ফর্মুলা বেসড ডাইরেক্ট নিউমারিক্যাল আমি বেশি করাচ্ছি না। লেট আস ডু অ্যানাদার প্রবলেম অফ লিটল মোর চ্যালেঞ্জিং। লেট আস সি, look at this problem, another problem related to Dabro equation. Again, the question is given for an electron. It could be given for any matter. The mass of electron এর মাস কোয়েশনে দেওয়া আছে, না দিলেও পারতো, কোনো ডিফারেন্স নাই, মাস আমাদের জানা আছে, কোয়েশনে দেওয়া থাকুক বা না থাকুক, we know this mass of electron.
আর কি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ক্যালকুলেট ওয়েভলেংথ। তো আমরা কি করব, we will now use kinetic energy এর সাথে wavelength এর রিলেশন वाला ইকুয়েশন, we will use this equation। এটা আমরা আগে ড্রাইভ করে রেখেছি যে wavelength is equal to h by 2 MEK, এক্সটেনশন ছিল এটা। তো এই প্রবলেম দুইভাবে করা যায়, ইউজিং দিস ফর্মুলা অর উইদাউট ইউজিং দিস ফর্মুলা। তো ফার্স্টে আমরা দেখি ইউজিং দিস ফর্মুলা, আমি মুখে মুখে বলে দেবো, তোমরা এটা নিজে করবে হোমওয়ার্ক। এই ফর্মুলা যদি ইউজ করো তাহলে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলা কিন্তু তোমার টেক্সট বুক ফর্মুলা না, এটা আমরা এক্সটেনশন করেছি। তো যদি তুমি এই ফর্মুলা ইউজ করতে চাও ডাইরেক্টলি হয়ে যাবে এই ফর্মুলাতে, কারণ এইচ এর ভ্যালু তুমি জানো, এইচ এর ভ্যালু কনস্ট্যান্ট ইউ নো, 2 তো 2, মাস অফ ইলেকট্রন দেওয়া আছে, মাসের জায়গায় মাস, ই কে মানে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির জায়গায় কাইনেটিক এনার্জির ভ্যালু, সব এসআই ইউনিটে অলরেডি আছে, তাহলে ওয়েভলেংথ বেরিয়ে যাবে। এইচ এর ভ্যালু জানো 2 ইন্টু মাস, মাসের ভ্যালুও জানো, ইলেকট্রনের মাসের ভ্যালু দেওয়া আছে, কাইনেটিক এনার্জির ভ্যালুও দেওয়া আছে কোয়েশনে, সব আমরা জানি, ওয়েভলেংথ বেরিয়ে যাবে। তো ডাইরেক্ট ইকুয়েশন ইউজ করে হয়ে যায়। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, তুমি উই নো বলে ইকুয়েশন লিখবে না ডাইরেক্ট, কারণ এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, টেক্সট বুক ইকুয়েশন না, আমি মার্কের কথা বলছি। এন্ট্রান্সে তো তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা না, কিন্তু বোর্ড এক্সামে ইউ উইল স্টার্ট উইথ দিস ইকুয়েশন, উই নো এইটার থেকে 2 লাইনে ড্রাইভ করে দেখাবে, এইটা ম্যাথস নিউমারিক্যালের মধ্যে ডিরাইভ করে এটা দেখানোর পর ইউ উইল পুট দ্য ভ্যালুজ, মাস, কাইনেটিক এনার্জি ইন দিস ইকুয়েশন, এইচ এর ভ্যালু বসাবে, সব ভ্যালু বসিয়ে ওয়েভলেংথের ভ্যালু বের করবে। সো ইউ হ্যাভ টু শো হাউ দিস ইকুয়েশন হ্যাজ বিন ফর্ম ফ্রম দিস ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে ইকুয়েশন কীভাবে আসলো এটা দেখানোর পর ইউ ক্যান সলভ নিউমারিক্যাল। তো দিস পার্ট, এক্সটেনশন পার্ট, ইউ হ্যাভ টু শো ইন ইউর আনসার। যে ফার্স্টে বলবি উই নো দিস, নাও ই কে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, আচ্ছা অনেক সময় দেখবে কোনো বইয়ে বা আমি যে ম্যাটেরিয়াল দেবো এটাতে ই কে না লিখে ই লেখা আছে, ই আর ই কে একই, কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। সো ইফ সামথিং বইয়ে যদি বা ম্যাটেরিয়ালে যদি লেখা থাকে শুধু ই, এখানে ইটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে। আমি কাইনেটিক এনার্জিকে আরও ঠিকভাবে একদম স্পষ্টভাবে বোঝানোর জন্য ইর নিচে কে দিলাম, যাতে কাইনেটিক এনার্জি বোঝানো যায়। ইউ ক্যান গিভ কে ইন দ্য ম্যাটেরিয়াল অলসো, অথবা তুমি কে না দিলেও যদি শুধু ই লেখা হয়, দিস ইজ অলসো কাইনেটিক এনার্জি, ঠিক। চলো এখানে কাইনেটিক এনার্জি। সো এই ইকুয়েশন তুমি যদি ইউজ করতে চাও এই নিউমারিক্যালে, ফার্স্ট ইউ হ্যাভ টু শো হাউ দিস ইকুয়েশন হ্যাজ বিন ফর্ম ফ্রম দিস অ্যাবাভ ইকুয়েশন। এগুলা প্রেজেন্টেশনের কথা বলছি বোর্ড এক্সামের জন্য, এন্ট্রান্সে ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ হবে, ঠিক। তো দ্যাট ওয়ে ইউ ক্যান ডু, অথবা তুমি লিখতে পারো হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি মানে হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5.0। আমি জাস্ট কোয়েশ্চনটা কীভাবে সলভ করা যায় দুইটা সিস্টেমে দেখাচ্ছি, এইভাবে সলভ করতে পারো। তো হাফ ইন্টু মাসের জায়গায় মাস 9.1 ইন্টু 10⁻³ ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5.0 ইন্টু 10⁻25। এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং, দেন ভি ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা করে কিছু একটা ভ্যালু আসবে। তারপর তুমি এইভাবেও করা যায়, ওয়েভলেংথের ইকুয়েশন, ওয়েভলেংথ এইচ বাই এম বি, এইচের ভ্যালু জানা আছে, ইলেকট্রনের মাস জানা আছে, আর এই সিস্টেমে যদি ভেলোসিটি বের করো এখানে পুট করে করতে পারো। তো এইটা অনেক ক্যালকুলেশনস লেংদি হয়ে যাবে, এই জন্য আই প্রেফার দ্যাট ইউ ইউজ দিস ইকুয়েশন, বাট হোয়েন ইউ ইউজ দিস ইকুয়েশন ইউ হ্যাভ টু শো হাউ দিস ইকুয়েশন ইজ ডেরাইভড, ইউ ডু দ্যাট অন ইউর ওন। লেট আস গো টু নেক্সট কোয়েশন। আচ্ছা তার আগে আমি জাস্ট বলে রাখি, এইটা যে কোনোভাবেই করো এইটার আলটিমেট ওয়েভলেংথের আনসার যেটা আসবে এটা আমি বলে রাখি 6.95 ইন্টু 10⁻⁻7, 6.95 ইন্টু 10⁻⁻7 মিটার SI ইউনিট, এইটা আসবে আনসার। ইউ ম্যাচ whether this answer comes or not. Okay, let's go to next problem. দেখো কোয়েশ্চন কি দেওয়া আছে, এটা একদম লাইট কালারের হয়তো হয়ে গেছে, বাট ইউ রাইট ডাউন দিস ইকুয়েশন, আই এম রিপিটিং। The Dabro equation you write down is more significant for
বা more meaningful for microscopic particles than macroscopic particles? Very important question. It's a must question in board exam from Dalbroglie equation or Dalbroglie hypothesis. The Dalbroglie equation is more significant, but Dalbroglie concept equation না বলে বলতে পারো Dalbroglie concept বা Dalbroglie hypothesis বা Dalbroglie equation যে কোনো কিছুই থাকুক, তো Dalbroglie concept is more significant for microscopic particles than macroscopic particles. দেখো মাইক্রোস্কোপিক পার্টিকেল কি জিনিস? মাইক্রোস্কোপিক পার্টিকেলস মানে ধরো ইলেকট্রন, প্রোটন, যে জিনিসগুলা নেকেড আই দেখা যায় না, খালি চোখে যে জিনিস দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে যে জিনিসগুলা ইউজুয়ালি দেখা যায়, এইগুলাকে আমরা বলি মাইক্রোস্কোপিক পার্টিকেল। আর ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রো মানে আমরা ধরো ক্রিকেট বল, মার্কার, হিউম্যান বিং, ল্যাপটপ, যেগুলা জিনিস খালি চোখে দেখা যায় ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক seen with naked eye, আর মাইক্রোস্কোপিক মানে cannot be seen with naked eye, we need microscope to see them. ইলেকট্রন, প্রোটন মানে খুব ছোট পার্টিকেলস, মাইক্রোস্কোপিক পার্টিকেলস খুব ছোট পার্টিকেলস, খালি চোখে দেখা যায় না। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল কি? ক্রিকেট বল, হিউম্যান বিং, অ্যানিমেলস, মার্কার, ক্যামেরা, বোর্ড, এভরিথিং ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস, লার্জ পার্টিকেলস আর কি, বা লার্জ অবজেক্টস। ঠিক ক্লিয়ার? আচ্ছা, তো চলো এই কোয়েশ্চনের আনসার দেখা যাক। Dalbroglie concept is more significant for microscopic particle. মাইক্রোস্কোপিক পার্টিকুলের জন্য Dalbroglie যে কনসেপ্ট, এটা বেশি সিগনিফিক্যান্ট, বেশি ইম্পর্টেন্ট, বেশি মিনিংফুল ফর মাইক্রোস্কোপিক পার্টিকেলস। কিন্তু ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস ধরো আমরা, তোমরা, এভরিথিং, ক্রিকেট বল, মার্কার, এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস। ম্যাক্রোস্কোপিক পার্টিকেলসের জন্য Dalbroglie ইকুয়েশন এতটা মিনিংফুল না বা এতটা সিগনিফিক্যান্ট না। কেন? Why it is so? Apply to all light, or you can apply this equation to any situation, any particle. কিন্তু মিনিংফুল কোন সময় বেশি হয় Dalbroglie concept? When we have microscopic particles, then Dalbroglie concept becomes more significant. কিন্তু ম্যাক্রোস্কোপিক পার্টিকেলসের সিগনিফিকেন্স কমে যায়, ইম্পর্টেন্স কমে যায়। কেন? দেখো, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, আমি জাস্ট কোয়েশ্চনটা দিচ্ছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ টু রাইট দিস আনসার অন ইয়োর ওন অ্যান্ড শো মি। তো এই জন্য while you will do, you need to see how this question can be explained or answered. তো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। For a macroscopic particle, mass is relatively very high. ম্যাক্রোস্কোপিক পার্টিকুলের মাস হাই হবে অফকোর্স। ইলেকট্রনের মাস কত কম, ইলেকট্রন হচ্ছে মাইক্রোস্কোপিক, কত কম মাস। কিন্তু আমরা যদি ম্যাক্রোস্কোপিক অবজেক্টসের চিন্তা করি, লাইক হিউম্যান বিং, সে ইউ, ইন কেস অফ ইউ দ্য মাস ইজ হাউ মেনি টাইমস লার্জার দেন ইলেকট্রন, রাইট? ইউর মাস ইজ ভেরি হাই, ভেরি ভেরি high as compared to a microscopic particle like electron. ইলেকট্রনের কম্প্যারিজনে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হলে মাস ইজ রিলেটিভলি ভেরি হাই, ভেরি হাই, ভেরি হাই। তো যখন মাস খুব হাই হবে, দেখো ওয়েভলেংথ ফর্মুলা কি? ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই মাস ইন্টু ভেলোসিটি। এই মাস যখন খুব হাই হবে, when this mass is very high, wavelength will be very less or very low, কারণ মাস আর ওয়েভলেংথ ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক কি না? ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ডিনোমিনেটরে আছে মাস, তো মাস আর ওয়েভলেংথ ইনভার্সলি প্রপোর্শনাল। তো এইরকম লিখতে হবে, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মাস ইজ রিলেটিভলি ভেরি হাই। উই নো
অ্যাকর্ডিং টু ডাব্রয় হাইপোথিসিস এই ইকুয়েশন লিখলাম। নাও when the mass is very high, when the mass is very high, for কার জন্য মাস হাই হয়? for macroscopic particles, right? When the mass is very high for macroscopic particles, wavelength is very low. ওয়েভলেংথ খুব কম আসে, আর এত কম ওয়েভলেংথ আসে যে এই ওয়েভলেংথ ডিটেক্টই করা যায় না বাই এনি নোন ডিভাইস। কোনো মেশিনই আমাদের কাছে নাই যে এত কম ওয়েভলেংথকে যে মেজার করতে পারবে বা ডিটেক্ট করতে পারবে। অ্যান্ড such low wavelength cannot be detected, ভালো করে দেখো, by any known device, কোনো ডিভাইস আমাদের কাছে নাই যেটা দিয়ে এত কম ওয়েভলেংথকে ডিটেক্ট করা যাবে। তো ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ওয়ান্স উই হ্যাভ এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য মাস ইজ ভেরি হাই। If mass is very high, then wavelength will be very less, খুব কম। ওয়েভলেংথ এত কম হয়, মাস যখন বেশি হয় ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ওয়েভলেংথ এত কম হয় যে এই এত কম ওয়েভলেংথকে ডিটেক্টই করা যায় না, বোঝাই যায় না ওয়েভ নেচার। সো ওয়েভলেংথ ইজ সো স্মল দ্যাট it cannot be detected by any known device. তো এটা সুন্দর করে এক্স্যাক্টলি এইভাবে যে লিখতে লাগবে এমন কথা না। ইউ ফ্রেম দ্য আনসার ইন ইয়োর ওন ওয়ে অ্যান্ড শো ইট টু মি। এই জন্য, and for that, but that is why for macroscopic particle de Broglie concept is not that much significant. কিন্তু যদি মাইক্রোস্কোপিক হয় তাহলে মাস কি হবে? খুব কম হবে। If we consider a microscopic particle instead of macro, if we consider a microscopic electron proton এইগুলা যদি কনসিডার করি তখন মাস কি হবে? খুব কম হবে। মাস কম হলে ওয়েভলেংথ কি হবে? ওয়েভলেংথ অনেক বেশি হবে। ওয়েভলেংথ যদি অনেক বেশি হয়, ইট ক্যান বি ডিটেক্টেড, বেশি হলে ডিটেক্ট করা পসিবল। বুঝা গেল কথা? তো আবার আরেকটা স্টেটমেন্ট লিখতে পারো যে ফর মাইক্রোস্কোপিক পার্টিকেলস, ফার্স্টে ম্যাক্রোস্কোপিকের জন্য লিখলে তারপর লিখবে ফর মাইক্রোস্কোপিক পার্টিকেলস মাস ইজ ভেরি লেস, accordingly wavelength comes out to be considerably large which can be detected easily. বোঝা গেল কথা? এখন কেউ যদি কোয়েশ্চন করে ম্যাক্রোস্কোপিক পার্টিকুলের মধ্যে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারের মধ্যে কোন নেচারটা বেশি বা প্রিডমিনেন্ট নেচার কোনটা? তো ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হয়, খেয়াল করবে ভালো করে, তাহলে মাস বেশি থাকার কারণে ওয়েভলেংথ কম হচ্ছে। ওয়েভলেংথ কম মানে ওয়েভ নেচার কম, আর মাস বেশি মানে পার্টিকেল নেচার বেশি। কিন্তু ইফ ইট ইজ এ মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক ইলেকট্রন প্রোটনের জন্য মাস কম মানে পার্টিকেল নেচার কম, মাস কম থাকায় ওয়েভলেংথ বেশি আসবে, ওয়েভলেংথ বেশি মানে ওয়েভ নেচার বেশি। তো আরেকটা লাইন তুমি এখানে অ্যাডও করতে পারো, যে ম্যাক্রোস্কোপিকের সময় একটা অ্যাড করতে পারো যে when the mass is very high for macroscopic particle, wavelength is very low, such low wavelength cannot be detected by any known device. thus কোন নেচারটা বেশি? ম্যাক্রোস্কোপিকে কে বেশি? মাস বেশি না ওয়েভলেংথ বেশি? মাস বেশি, ওয়েভলেংথ কম। তো দাস পার্টিকেল নেচার, মাস বেশি মানে পার্টিকেল নেচার বেশি, পার্টিকেল নেচার আর ওয়েভলেংথ তো খুব কম হয় ম্যাক্রোস্কোপিকের, এই জন্য ওয়েভ নেচার কম। পার্টিকেল নেচার প্রিডমিনেটস in macroscopic particles বা macroscopic objects. Similarly, এতটুক লিখবে
তারপর লিখবে ফর মাইক্রোস্কোপিক পার্টিকলস মাস ইজ ভেরি লো, হ্যান্স ওয়েভলেংথ ইজ ভেরি হাই। তো ওয়েভলেংথ হাই হওয়ার কারণে ওয়েভ নেচার প্রিডোমিনেটস, আর মাস কম হওয়ার কারণে পার্টিকেল নেচার কম। ওয়েভলেংথ বেশি আসবে যদি আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেল বসাই, মাস কম তো মাইক্রোস্কোপিক পার্টিকেলের, তো ওয়েভলেংথ আসবে বেশি। তো মাইক্রোস্কোপিকের জন্য ওয়েভ নেচার প্রিডোমিনেটস, আর ম্যাক্রোস্কোপিকের জন্য পার্টিকেল নেচার প্রিডোমিনেটস, কারণ ওয়েভ নেচার খুব কম, ওয়েভলেংথ খুব কম ম্যাক্রোস্কোপিকে। তো পার্টিকেল নেচার ডমিনেটস, প্রিডোমিনেটস। ফাইন। তো এই কোয়েশনের আনসার খুব সুন্দর করে ফ্রেম করবে। ইটস এ মাস্ট কোয়েশন, 2 মার্ক or 1 মার্ক কোয়েশন, ম্যান্ডেটরি কোয়েশন ফ্রম ডাব্রয় হাইপোথিসিস। আমি যদি কোয়েশন সেট করি, দ্যাট উড বি এ শিওর শর্ট কোয়েশন ইন এক্সাম।